সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডাক্তার ফজলুল হক কোলোরেক্টাল হসপিটাল প্রাইভেট লিমিটেড নিবেদিত সুস্বাস্থ্য সারাক্ষণের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজ আমাদের স্টুডিওতে একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার আসিফ আলমাস হক, কনসালটেন্ট কোলোরেক্টাল ল্যাপারোস্কোপিক অ্যান্ড লেজার সার্জন, যিনি বর্তমানে ডাক্তার ফজলুল হক কোলোরেক্টাল হসপিটালে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং আশা করি দর্শকরা সবাই ভালো আছেন। স্যার, আজকে আমরা অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি ওডিএস বা কনস্টিপেশন। এই বিষয়টি নিয়ে আসলে শুরু করার আগে আপনার কাছে জানতে চাইবো যে ওডিএস বলতে আসলে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে। ওডিএস মানে হচ্ছে অবস্ট্রাক্টেড ডেফিকেশন সিনড্রোম। বাংলা ভাষায় এটাকে আমরা বলতে পারি বাধাপ্রাপ্ত মলত্যাগ। এর মানে কি? মানে হচ্ছে একটা পেশেন্ট দেখা যাচ্ছে যে টয়লেটের চাপ আসছে, সে টয়লেট করতে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে টয়লেটটা বের হচ্ছে না। তার মানে এখানে একটা এমন কোনো একটা জায়গায় বাধা আসছে যে জন্য তার টয়লেটটা সে কোনোভাবেই পেটে চাপ দিয়ে বা প্রেশার দিয়ে এটা বের করতে পারছে না। সেটা অনেকগুলি কারণে হতে পারে। একটা হতে পারে যে ওখানে আসলেই কোনো স্ট্রাকচারাল বা গঠনগত কোনো সমস্যা আছে, অথবা এমন হতে পারে ফাংশনাল কোনো প্রবলেম থাকতে পারে। ফাংশনাল মানে কোনো গঠনগত প্রবলেম নেই, বাট ফাংশন মানে মলদ্বারের ফাংশনটাকে, মলদ্বারের ফাংশন মানে হচ্ছে সে চাপ দিয়ে পায়খানা থেকে বের করে দিবে। তার জন্য যেটা করতে হবে যে রেকটামটা আমাদের পুশ করে আর অ্যানাল ক্যানাল বা মলদ্বারটা ফাঁকা হয়ে যায়, মলটা বের হয়ে যায়। এটাই হচ্ছে মেইন মেকানিজম বা মুভমেন্টটা। তো যদি এই মুভমেন্টে যদি কোনো সমস্যা থাকে সেটাকে আমরা বলি ফাংশনাল প্রবলেম। সো সাধারণত পেশেন্টের হয়তো স্ট্রাকচারাল অথবা ফাংশনাল কোনো প্রবলেম থাকে এবং রেজাল্ট হচ্ছে অবস্ট্রাক্টেড ডেফিকেশন বা বাধাপ্রাপ্ত মলত্যাগ। আচ্ছা, আর সেই বাধাপ্রাপ্ত মলত্যাগের আসলে কি কি লক্ষণ বা উপসর্গ থাকে সেই প্রসঙ্গে জানবো। সেটাই একটু আগে যেটা বলছিলাম যে একটা পেশেন্ট দেখা যাচ্ছে টয়লেটে চাপ আসছে, সে টয়লেট করতে যাচ্ছে কিন্তু কোনোভাবে বের হচ্ছে না। সে বিভিন্নভাবে এদিক ওদিক চাপ দিয়ে বের করার চেষ্টা করছে, মাঝে মাঝে আঙ্গুল দিয়ে বের করার চেষ্টা করছে, কারণ খুব অস্বস্তি লাগে তো পেশেন্টের যে টয়লেট হচ্ছে না। তাকে কমনলি দেখা যায় দীর্ঘ সময় সে টয়লেটে বসে থাকছে। নর্মালি কি হয় যে আমরা 5 থেকে 7 মিনিটের মধ্যে টয়লেট হয়ে যায়, এই পেশেন্ট হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে টয়লেটে বসে আছে এবং টয়লেট কোনো মতেই বের করতে পারছে না বা বের হলেও পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না। এইসব পেশেন্টরা দেখা যায় দীর্ঘদিন ধরে টয়লেট নরম করা ঔষধ খান, কেউ কেউ ঢুস ব্যবহার করছেন, বিভিন্ন ঔষধ ব্যবহার করছেন। আমাদের কাছে কমনলি যখন পেশেন্ট আসে আমরা যে ঔষধই বলে পেশেন্ট বলে ডাক্তার সাহেব এই ঔষধ অলরেডি আমি ব্যবহার করে ফেলেছি। আচ্ছা। এবং দীর্ঘদিন পরে এই ঔষধগুলো যখন ব্যবহার করতে থাকে একসময় দেখা যায় পেশেন্টের টয়লেটের চাপটাও থাকে না। যে টয়লেটের যে বেগ আসে, যে রেগুলার টয়লেটের একটা বেগ আসে মানুষের সকালে ঘুম থেকে উঠলে বা খাওয়া দাওয়ার পরে, এই পেশেন্টের দেখা যায় সেই বেগও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। পেশেন্ট আমাদের বলে যে 3-4 দিন ধরে আছি কিন্তু টয়লেট কিন্তু আমার হচ্ছে না, এবং টয়লেট যদিও হয় ক্লিয়ার হয় না। চরম অস্বস্তিতে থাকে পেশেন্ট, খুবই খারাপ লাগে তার, এবং একসময় দেখা যায় একটা মানসিক ভাবে সে দুর্বল হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো এটি হওয়ার পেছনে আসলে কারণ কি থাকতে পারে? সেক্ষেত্রে কি ফ্যামিলিয়াল কোনো হিস্ট্রি কি সম্পর্ক আছে? সাধারণত আমরা ওরকম ফ্যামিলিয়াল কোরিলেশন পাই না, বাট কনস্টিপেশন যেসব পেশেন্টের থাকে তাদের এগুলো বেশি হতে পারে। বাট একটু আগে যেটা বলেছি যে এইসব পেশেন্টের হয়তো স্ট্রাকচারাল কোনো প্রবলেম থাকে। তার মানে কি? মানে হচ্ছে গঠনগত কোনো প্রবলেম আছে। দেখা যায় যে রেকটামটা তো একটা স্ট্রেইট টিউব, এই জন্য দেখলে রেকটাম, রেক্ট মানে হচ্ছে স্ট্রেইট, এটা একটা স্ট্রেইট টিউব। মাঝে মাঝে দেখা যায় এটার মধ্যে একটা পকেট তৈরি হয় এবং মল গিয়ে পকেটে আটকে থাকে, এটাকে আমরা বলি রেকটোসিল। আবার কোনো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রেকটামের ভিতরে একটা পেঁচিয়ে যায় বা রেকটামের ভিতরে ঢুকে যায়, মানে সে যে একটা ইফেক্টিভ পুশ দেবে সেই পুশটাকে করতে পারছে না, এটাকে আমরা বলি ইন্টারসেপশন। আবার কখনো কখনো দেখা যায় যে আমাদের পুরো রেকটামটা নিচে নেমে আসে, মানে আমি যদি কাউকে পুশ দিতে চাই আমাকে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, আমি যদি তাকে ধাক্কা দিই তখন সে সরে যাবে, কিন্তু আমি যদি তাকে ধাক্কা দিই, আমি যদি পিছনে চলে যাবে, আমি যদি সরে যাই তাহলে কিন্তু ওনাকে কিন্তু আমি সরাতে পারছি না। ঠিক একইভাবে রেকটাম যদি একই জায়গায় না থাকতে পারে তখন দেখা যায় সে পুশটাও ঠিক মতো দিতে পারে না, এটাকে আমরা বলি পেলভিক ডিসেন্ট। এই ধরনের স্ট্রাকচারাল প্রবলেম থাকে। আবার ফাংশনাল প্রবলেমও থাকতে পারে। ফাংশনাল মানে তার মুভমেন্টে কোনো প্রবলেম আছে, হয়তো রেকটাম ঠিকমতো চাপ দিতে পারছে না, অথবা দেখা যায় রেকটামের সেন্সেশনই নষ্ট হয়ে গেছে। কারণ আমাকে টয়লেট করতে হলে আগে তো বুঝতে হবে যে আমার টয়লেট আসছে, তারপরে আমি টয়লেটে যাবো এবং টয়লেট হবে, সো এই রিফ্লেক্সটা নষ্ট হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে
নর্মালি টয়লেটটা হয় কেমন করে, রেকটাম চাপ দেয়, আমাদের অ্যানাল ক্যানেলটা খুলে যায়, দরজাটা খুলে যায় এবং টয়লেটটা হয়। অনেক সময় দেখা যায় যে অ্যানাল ক্যানেল খোলে না, পেশেন্ট বলে আমার অ্যানাল ক্যানেল টাইট হয়ে থাকে, রেকটাম ঠিকই চাপ দিচ্ছে কিন্তু অ্যানাল ক্যানেল খুলছে না। এটাও আরেক ধরনের সমস্যা হতে পারে। সো এই বিভিন্ন ধরনের সমস্যার সবকিছু মিলে আমরা বলি অবস্ট্রাকটিভ ডেফিকেশন সিনড্রোম। আচ্ছা স্যার, সেক্ষেত্রে আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা আপনারা দিয়ে থাকেন রোগীকে? ধন্যবাদ। প্রথমেই আমরা যে পরীক্ষাটা করি সব কোলন এবং রেকটামের সমস্যার জন্য, সেটা হচ্ছে কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি করে আসলে দেখি যে কোনো অবভিয়াস কোনো সমস্যা আছে কিনা, কারণ এই ধরনের সমস্যা কিন্তু অন্য কিছু রোগেও হতে পারে। তো যদি আমরা দেখি যে কোলোনোস্কোপিতে কোনো সমস্যা না পাই, তখন আমরা পেশেন্টের মুভমেন্ট, যে আমরা একটু আগে বলেছি যে স্ট্রাকচারাল এবং ফাংশনাল, ফাংশনাল মানে মুভমেন্ট, কোলনের বা খাদ্যনার যে মুভমেন্টটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখার জন্য একটা স্পেসিফিক পরীক্ষা করি। এই পরীক্ষাটার নাম হচ্ছে MR ডেফিকোগ্রাম। এই পরীক্ষাটা একটা MRI মেশিনের মধ্যে একটা পেশেন্টকে শুয়ে দেওয়া হয় এবং পেশেন্টের মলদ্বারের ভিতরে এক ধরনের ডাই দিয়ে দেওয়া হয়, ডাই বা এক ধরনের কালারিং সাবস্টেন্স, যেটা MRI বুঝতে পারে। এবং তখন পেশেন্টকে বিভিন্নভাবে বলা হয় যে আপনি টয়লেট করার মতো প্রেশার দেন, এবং সে যেভাবে প্রেশার দেবে সেই প্রেশারের একটা ছবি আসবে, এবং তখন আমরা দেখতে পাবো সে কি ইফেক্টিভলি প্রেশার দিতে পারছে কিনা, তার কোনো রেক্টোসিল বা কোনো পকেট তৈরি হচ্ছে কিনা, বা খাদ্যনালী কি প্যাচ খাচ্ছে কিনা, অথবা নেমে যাচ্ছে কিনা, বা রেকটাল ডিসেন্ট হচ্ছে কিনা, অথবা দেখো যে আমরা যেটা বললাম যে পিউবোরেক্টালিস একটা প্যারাডক্সিক্যাল মুভমেন্ট হয়, যে রেকটাম কন্ট্রাক্ট করছে কিন্তু টয়লেটের রাস্তা খুলতে পারছে না। এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যাগুলি একটু বোঝা ডিফিকাল্ট দর্শকদের জন্য, এটা আমাদের বুঝতে আসলে অনেক সময় লেগেছে, বাট এই ধরনের সমস্যাগুলি আমরা নির্ণয় করার চেষ্টা করি এবং যেরকম সমস্যা সেই অনুযায়ী চিকিৎসা হয়। আচ্ছা স্যার, এবার চিকিৎসার কথা যেহেতু বললেন, চিকিৎসার প্রসঙ্গে আসলে চলে যাব, কিভাবে আসলে চিকিৎসা দিয়ে থাকেন আপনারা? ধন্যবাদ আপনাকে। প্রথমেই ওডিএস এর সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে এটাকে সঠিকভাবে নির্ণয় করা, ওডিএস আসলেই আছে কিনা পেশেন্টের, এবং যদি হয়ে থাকে কেন হয়েছে। এটাকে আমরা যে দুই ভাগে ভাগ করেছি, স্ট্রাকচারাল এবং ফাংশনাল। এবং সবসময় আমাদের স্যারেরা বলেছেন যে ওডিএস এর চিকিৎসা অবশ্যই শুরুতে কনজারভেটিভ বা মেডিকেল ট্রিটমেন্ট শুরু করতে হবে, কখনোই প্রথমে সার্জারিতে যাওয়া যাবে না। আমরা পেশেন্টকে আগে নির্ণয় করি যে আসলে ওডিএস আছে কিনা, যদি থাকে তো পেশেন্টকে প্রথমে আমরা ঔষধ দিয়ে চেষ্টা করি এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে পেশেন্টকে বলি যে প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল, ইসবগুলের ভুসি, তোকমার শরবত, বেলের শরবত এগুলি খেতে, অতিরিক্ত ভাজা পোড়া তেল, চর্বি, মশলা এগুলি খেতে নিষেধ করি, এবং এরপরে কিছু ঔষধ দিয়ে দিই টয়লেটটা যাতে ক্লিয়ার হয়। এভাবে আমরা চেষ্টা করি যে তাকে ঔষধের মাধ্যমে বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব কিনা। এবং বেশিরভাগ রোগী দেখা যায় যে হয়ে যায় যারা আর্লি আসে। আনফরচুনেটলি অনেক রোগী আছে 5 বছর 10 বছর পরে আসে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে খুব একটা ভালো কাজ করে না, এবং যদি ঔষধে দেখা যায় 2-3 মাস দেওয়ার পরেও কাজ করছে না, তখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যাওয়ার চিন্তা করি। দুই ধরনের ট্রিটমেন্ট হয়, একটা হচ্ছে মলদ্বারের ভিতর থেকে কিছু অপারেশন হয়, আর কিছু অপারেশন পেটের ভিতর থেকে হয়। পেটের ভিতর থেকে যে অপারেশনটা হয় সেটাকে আমরা বলি VMR বা ভেন্ট্রাল মেশ রেক্টোপেক্সি, আর মলদ্বারের ভিতর থেকে কমনলি যে অপারেশনটা সেটাকে আমরা বলি স্টার বা স্টেপল ট্রান্সঅ্যানাল রিসেকশন অফ রেকটাম। এখন ওয়ার্ল্ড ওয়াইড এই দুইটা অপারেশনই বেশ পপুলার, এছাড়াও কিছু অপারেশন কেউ কেউ করছেন, সেগুলি অত বেশি প্রচলিত নয় এই মুহূর্তে। বাট যেটা আগে বলেছি যে কোনো অপারেশনে যাওয়ার আগে অবশ্যই বুঝতে হবে যে পেশেন্টের সমস্যাটা আসলে কোনটা, অবস্ট্রাক্টেড ডেফিকেশনটা কি ফাংশনাল কারণে হচ্ছে না স্ট্রাকচারাল কারণে হচ্ছে, এবং সঠিক ডায়াগনোসিস যদি না হয় এবং যদি ভুল অপারেশন করা হয় তাহলে কিন্তু ভালোর চেয়ে আরো খারাপই হয়ে যাওয়ার চান্স বেশি। আচ্ছা স্যার, যেহেতু অপারেশনের কথাটা বললেন যে একটা পর্যায়ে আসলে অপারেশনের প্রয়োজন আছে বলে আপনারা মনে করেন, ঠিক কোন সময়ে অপারেশনের সিদ্ধান্ত আপনারা নিয়ে থাকেন সে বিষয়ে আমরা বিজ্ঞাপন বিরতির পর জানছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক ধন্যবাদ বিরতিতে আমাদের সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম ওডিএস এবং কনস্টিপেশন নিয়ে। সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে যেরকমটা জানতে চাচ্ছিলাম, ঠিক কখন অপারেশনের সিদ্ধান্ত আপনারা নিয়ে থাকেন? একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনার এই ব্যাপারে মতামত কি? ধন্যবাদ আপনাকে। যেটা আগেই বলেছি যে ওডিএস এর ক্ষেত্রে আমাদের প্রথমে বের করতে হবে যে আসলে সমস্যাটা কোথায়, এটা কি ফাংশনাল বা মুভমেন্টের কোনো সমস্যা হচ্ছে, যদি তাই হয় তাহলে কিন্তু কখনোই অপারেশনে যাওয়া ঠিক হবে না। এইসব পেশেন্টকে অবশ্যই ঔষধের মাধ্যমে, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, অথবা বায়োফিডব্যাক মানে হচ্ছে এই ধরনের পেশেন্টকে আমরা
ট্রেনিং করাই, প্রপারলি ট্রেনিং করানো হয় যে টয়লেটটা কিভাবে করতে হবে, কখন টয়লেটের চাপ আসবে, কিভাবে চাপ দিতে হবে, সেগুলি শেখানো হয় পেশেন্টদেরকে, এবং এটা একটা এক্সারসাইজ বলা যেতে পারে আর কি। আর এগুলি আমরা সব চেষ্টা করি, হয়তো 2 মাস 3 মাস, কারো ক্ষেত্রে 6-7 মাসও ট্রাই করা হয়, এবং সব কিছু ট্রাই করার পরে যদি ফেল করে এবং যদি দেখা যায় এই পেশেন্টের স্ট্রাকচারাল মানে কোনো গঠনগত সমস্যা আছে, কারণ সার্জারি তো করা হবে, কোনো গঠনগতভাবে কোনো সমস্যা থাকলে সেটাকে কারেকশন করা যেতে পারে। যেমন ধরেন রেক্টোসিল একটা পকেট হয়ে আছে, বা কোনো জায়গায় ফুলে আছে, অথবা কোনো জায়গায় পেঁচিয়ে আছে, অথবা কোনো জায়গায় তার নিচে নেমে যাচ্ছে। তো এই ধরনের যদি সমস্যা থাকে তখন সেটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অপারেশনগুলি করি। আচ্ছা স্যার, সেক্ষেত্রে অপারেশনগুলো করার পরে সেটি কি আবার হওয়ার কোনো পসিবিলিটিস থাকে কিনা? রাইট, এটা আমরা সব পেশেন্টদেরকে বলে দিই যে ওডিএস আসলে কখনোই শুধুমাত্র স্ট্রাকচারাল প্রবলেমের জন্য হয় না। সব পেশেন্টেরই দেখা যায় কিছু ফাংশনাল প্রবলেম বা মুভমেন্টের প্রবলেম থাকে, এবং সব পেশেন্টই দেখা যায় যে একেবারে অপারেশন করার পর কিন্তু 100% ভালো হয়ে যায় না, কারণ আমরা স্ট্রাকচারাল যে প্রবলেমগুলি আছে বা গঠনগত যে সমস্যাগুলো আছে ওগুলি কিন্তু কারেক্ট করে ফেলি, বাট ফাংশনাল প্রবলেম কিন্তু কিছু কিছু রয়ে যায়, এবং সেগুলি কিন্তু আমরা পেশেন্টকে যে বললাম, কারো কারো ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন, কারো ক্ষেত্রে মেডিকেশন, কারো কারো ক্ষেত্রে আবার দেখা যায় বায়োফিডব্যাক করার মাধ্যমে কারেকশনটা করা হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদের দিয়েছেন। থ্যাংক ইউ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে ওডিএস এবং কনস্টিপেশন সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর হয়তো আপনারা পেয়েছেন, আর আপনারা উত্তর পেলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।